যে প্যারাম্যাগনেটিক সাবস্ট্যান্সের ক্ষেত্রে আমরা যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড বি কথা বলেছিলাম, ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্সের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এই বিটা হিসাবের মধ্যে নিলে হবে না, আমাকে ইন্টারনাল যে ফিল্ডটা সেইটার হিসাবটাও নিতে হবে আর কি। ইন্টারনাল ফিল্ডের কথাটা আমাদেরকে বলতে হবে। একটা ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্সের ক্ষেত্রে একটা অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট is not only influenced by the external magnetic field but it is also influenced by the internal field by the spontaneous magnetization। এর আশেপাশে যে ম্যাগনেটিক মোমেন্ট গুলো রয়েছে তাদের সাথে ইন্টারাকশন আছে, সেই ইন্টারাকশন দ্বারাও কিন্তু জিনিসটা ইনফ্লুয়েন্সড হয়। তাহলে প্যারাম্যাগনেটিক সাবস্ট্যান্সের থিওরিটা যদি আমরা ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্সের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে চাই, the magnetic field in that expression should be replaced by the effective magnetic field, and that effective magnetic field can be represented as the sum of the external magnetic field and the internal magnetic field। এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটাকে আমরা বি দিয়েই রিপ্রেজেন্ট করছি, ইন্টারনাল যে ম্যাগনেটিক ফিল্ড সেইটা প্রপোর্শনাল টু দি স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন। Internal magnetic field are proportional to the spontaneous magnetization. Higher the spontaneous magnetization, higher is the internal field. Let the proportionality constant is gamma. এই গামাটাকে ইন্টারনাল ফিল্ড কনস্ট্যান্ট বলা হয়। তাহলে এক্স এর এক্সপ্রেশনটাকে আমরা যখন রিরাইট করছি, বিটাকে রিপ্লেস করছি বাই বি প্লাস গামা এম। ওকে, এখন খেয়াল করে দেখো, যেহেতু এখানে স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন রয়েছে, তাহলে বি ইকুয়ালস টু জিরোর জন্যও আমরা কিছু একটা ভ্যালু এক্সপেক্ট করব এক্স এর। এই এক্সপ্রেশনটাই ইকুয়েশন 1.31 এ যদি আমরা বি ইকুয়ালস টু জিরো বসিয়ে দিই, দ্যাট ইজ ইফ উই কনসিডার নো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, দিস ইলস এক্স ইকুয়ালস টু দিস। এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা কত হয় সেটাকে বের করতে পারি। হ্যাঁ, এই ইকুয়েশনটাকে আবার রিরাইট করা যাক। এই ইকুয়েশনটাকে যদি রিরাইট করি, উই ক্যান গেট দি এক্সপ্রেশন ফর দি স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন। আমি আগেই বলেছি এমটা স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশনকে রিপ্রেজেন্ট করছে। ইকুয়েশন 1.32 এইখানে এক্স যে প্যারামিটারটাকে ডিফাইন করা হয়েছে সেইটাকে এম এর সাথে রিলেট করেছি। হ্যাঁ, পরের ইকুয়েশনটাতে বেসিক্যালি সেই জিনিসটাকেই আবার রিরাইট করা হয়েছে, এমটাকে এক্স এর ফাংশন হিসাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। এম ইকুয়ালস টু এক্স কে টি বাই গামা জি জে মিউ বি ইনটু জে। এক্সপ্রেশন গুলো একটু বড়, অনেকগুলো প্যারামিটার রয়েছে তো সেই জন্য এক্সপ্রেশন গুলো একটু বড়। এখানে যেটা দেখতে পাচ্ছ, এমটা এই এক্স এর সাথে লিনিয়ারলি প্রপোর্শনাল, এমটা এক্স এর সাথে লিনিয়ারলি প্রপোর্শনাল। এবার এই দুটো ইকুয়েশনের দিকে তাকাও। এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ, এম ইকুয়ালস টু এক্স কে টি বাই গামা জি জে মিউ বি ইনটু জে, আর এই যে ইকুয়েশন যেটাকে আমি এখানে মার্ক করে রেখেছি, সার্কেল করে রেখেছি, এই দুটো ইকুয়েশন সাইমালটেনিয়াসলি হোল্ড করবে। এই দুটো ইকুয়েশন সাইমালটেনিয়াসলি হোল্ড করবে। এবার এই দুটো ইকুয়েশনকে যদি আমরা প্লট করি, প্লট করে স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশনের ভ্যালুটা কত সেইটাকে বের করে ফেলতে পারি। এটা সাম সর্ট অফ ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন যেভাবে সলভ করতে হয়, আমরা দুটো ইকুয়েশনকে প্লট করি, এবার এই ইন্টারসেকশন থেকে আমরা সলিউশনটা কি হবে সেটাকে বের করে ফেলতে পারি। এখানে দেখো সেই জিনিসটাই করা রয়েছে। বেসিক্যালি ছবিটা ডেকারের বই থেকে নেওয়া হয়েছে। ডেকারের বইতে এই এক্স অ্যাক্সিসটাকে স্কেল করা নেই, লেবেল করা নেই, এটা শুড বি এক্স, এইটা এক্সই হওয়া উচিত। হ্যাঁ, আমরা এখানে বেসিক্যালি দুটো রিলেশনকে প্লট করছি। দুটো রিলেশন কি কি? একটা রিলেশন যেমন দেখলাম ওই শেষের ইকুয়েশনটায় এম ইকুয়ালস টু সাম এক্স কে টি বাই হোয়াট, এক্স কে টি বাই গামা ইন্টু জি জে ইন্টু মিউ বি ইন্টু জে, এইটা একটা ইকুয়েশন। আর সবার প্রথমে যে ইকুয়েশনটা দেখিয়েছিলাম, এম ইকুয়ালস টু সাম এন ইন্টু জি জে ইন্টু মিউ বি ইন্টু জে ইন্টু বিজেএক্স। বুঝতেই পারছো যে এই শেষের ইকুয়েশনটাকে যখন প্লট করছি, এটা বেসিক্যালি তোমার কাছে কনস্ট্যান্ট, তুমি তো এক্স এর ফাংশন হিসেবে প্লট করছো, মানে এম ভার্সাস বিজেএক্স এইটাকে প্লট করছো। এই ওয়াই অ্যাক্সিস বরাবর এম প্লট করছো অ্যাজ এ ফাংশন অফ এক্স। তাহলে এই এম সমান সামথিং ইনটু বিজেএক্স। বিলুয়া ফাংশনের ভেরিয়েশনটাকে যদি দেখানো হয়, সেটা এই যে নন লিনিয়ার ভেরিয়েশনটা দেখতে পাচ্ছ, এই নন লিনিয়ার ভেরিয়েশনটার সাথে সমান। ওকে, নন লিনিয়ার ভেরিয়েশনটার সাথে সমান। অন দি আদার হ্যান্ড এই ইকুয়েশনটাকে যদি প্লট করো, এই ইকুয়েশনে কি দেখতে পাচ্ছ, এখানেও তোমার এমটা এক্স এর সাথে রিলেটেড, বাট এইখানে রিলেশনটা কিন্তু আরো পরিষ্কার।
এখানে রিলেশনটা দেখতে পাচ্ছ, এম এর সাথে এক্সটা একটা লিনিয়ার রিলেশনকে মেনটেন করছে। অ্যাট এ সার্টেন টেম্পারেচার আমি যে জিনিসটাকে গোল করে রেখেছি সেইটা কনস্ট্যান্ট, তাহলে এম সমান সামথিং ইনটু এক্স দ্যাট উইল গিভ এ স্ট্রেট লাইন। তবে এই স্ট্রেট লাইনটার স্লোপটা কত হবে সেটা এই সার্কেল করে দেওয়া রয়েছে যে জিনিসটা, তার উপরে ডিপেন্ড করবে। হায়ার দি টেম্পারেচার হায়ার ইজ দি স্লোপ। টেম্পারেচারটা যত বাড়ছে স্লোপটা বাড়ছে, লিনিয়ার গ্রাফটা তত বেশি স্টিপার হচ্ছে। লোয়ার টেম্পারেচারে যদি আমি এই প্রথম ইকুয়েশনটাকে প্লট করি তাহলে এইরকম ধরনের একটা জিনিস হয়। তারপর আরেকটা পার্টিকুলার টেম্পারেচারে প্লট করছি, সেক্ষেত্রে গ্রাফটা এখানে যেমন দেখানো হয়েছে সেই রকম। আরো হায়ার একটা টেম্পারেচারে যখন প্লট করছি তখন গ্রাফটা এইরকম। এখান থেকে খেয়াল করে দেখো, এই মাঝের যে স্ট্রেট লাইনটা সেটা তোমার বেসিক্যালি একটা লিমিটিং কেস। কেন লিমিটিং কেস? তার কারণ এই এম ভার্সাস বিজে এক্স, এম ভার্সাস এক্স সেকেন্ড ইকুয়েশনের যে প্লট সেটা তো তোমার একটা নন লিনিয়ার প্লট। বিভিন্ন পয়েন্টে স্লোপটা বিভিন্ন রকম। আমি সেন্টারে যে স্লোপটাকে এঁকে, সেন্টারে যদি স্লোপটাকে দেখাই এম ভার্সাস মানে এম এর সাথে বিজে এক্স, এমটা যদি সামথিং ইনটু বিজে এক্স হয়, এই প্লটটা যদি দেখো এটা নন লিনিয়ার একটা প্লট। সেন্টার পয়েন্টে আমি একটা যদি ট্যানজেন্ট ড্র করি, সেই ট্যানজেন্টটা এই ইকুয়েশনটা দিয়ে ডেসক্রাইব করা যায়, এই স্ট্রেট লাইনটা দিয়ে ডেসক্রাইব করা যায়। ঠিক আছে? তাহলে এই যে স্ট্রেট লাইনটা পাওয়া যায় প্রথম ইকুয়েশনটাকে প্লট করে, সেটা করেসপন্ডিং টু এ পার্টিকুলার টেম্পারেচার হুইচ ইজ কল্ড দি কুরি টেম্পারেচার, ফেরোম্যাগনেটিক কুরি টেম্পারেচার। এবার টেম্পারেচারটা যদি এই পার্টিকুলার ভ্যালুর থেকে ছোট হয় তাহলে প্রথম ইকুয়েশনের যে স্লোপটা সেটা কি ছোট হবে, অর্থাৎ এই দুটো গ্রাফের একটা ইন্টারসেকশন পয়েন্ট পাবো। অন দি আদার হ্যান্ড আমি যদি হায়ার টেম্পারেচারে প্রথম ইকুয়েশনটাকে প্লট করি সেক্ষেত্রে কিন্তু আর কোনো রকম ইন্টারসেকশন পয়েন্ট পাওয়া যাবে না। তাহলে এখান থেকে খুব পরিষ্কার যে ইন্টারসেকশন পয়েন্ট পাওয়া যাবে এই কথার মানে কি, এম এর একটা পার্টিকুলার ভ্যালু আমরা এক্সপেক্ট করব। দুটো গ্রাফ যদি ইন্টারসেক্ট করে তার মানে কি বোঝাবে, যে স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশনের একটা ভ্যালু এক্সিস্ট করে। যদি কোনো রকম ইন্টারসেকশন পয়েন্ট না থাকে এই কথার অর্থ যে কোনো রকম স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন এম এর কোনো ভ্যালু নেই। আর এই গ্রাফটা থেকে এটা ক্লিয়ারলি রিড করতে পারছো যে স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন এক্সিস্ট অ্যাট এ টেম্পারেচার হুইচ ইজ লেস দেন the particular value which is less than the limiting temperature theta f। স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন এক্সিস্ট করে মেটেরিয়ালটার মধ্যে সেই টেম্পারেচারেই যে টেম্পারেচারটা এই লিমিটিং টেম্পারেচারের থেকে কম। অন দি আদার হ্যান্ড মেটেরিয়ালটা টেম্পারেচারটা যদি এই লিমিটিং টেম্পারেচারকে এক্সিড করে যায়, no spontaneous magnetization will exist, that is the material will be identical to what we know as paramagnetic substance। এটাই হচ্ছে কনসেপ্ট অফ কুরি টেম্পারেচার। ইজ দিস আইডিয়া ক্লিয়ার? স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন সম্পর্কে যেটা বললাম এই আইডিয়াটা ক্লিয়ার হয়েছে? তাহলে পরের টপিকটাতে যাব। ওকে, নেক্সট কুরি-ভাইস ল। কুরি-ভাইস ল ফর ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্স। এইটা কি রকম দেখো, আমরা আগে এটাতেই ডিসকাস করে এলাম যে এক্স টেন্ডস টু জিরো, এক্সটা যদি একের থেকে খুব ছোট হয় তাহলে এইরকম ধরনের একটা লিমিটিং কেস আমরা দেখে এসেছি। ব্রিলুয়া ফাংশনের লিমিটিং কেস, দুটো লিমিটিং কেস ডিসকাস করেছি। এক্স টেন্ডস টু জিরোর জন্য ব্রিলুয়া ফাংশনের ভ্যালুটা 1 হয়। অন দি আদার হ্যান্ড এক্স টেন্ডস টু ইনফিনিটির জন্য ব্রিলুয়া ফাংশনের ভ্যালুটা নিয়ারলি ইকুয়াল টু 1 হয়, whereas এক্স টেন্ডস টু জিরোর জন্য ব্রিলুয়া ফাংশনের ভ্যালুটা হয় j+1/3j ইনটু এক্স। ওকে, এবার ম্যাগনেটাইজেশনের যে জেনারেল এক্সপ্রেশনটা ছিল একদম প্রথমে যেটা দেখানো হলো, ম্যাগনেটাইজেশনের জেনারেল এক্সপ্রেশন কি ছিল, n ইনটু gj ইনটু mu b multiplied by j into bjx। এইটা কি ম্যাগনেটাইজেশনের জেনারেল এক্সপ্রেশন। এই জেনারেল এক্সপ্রেশনে যদি আমরা এই লিমিটটার কথা কনসিডার করি যে x ইজ ভেরি স্মল, তাহলে bjx টাকে এই এক্সপ্রেশনটা দিয়ে সাবস্টিটিউট করা যায়। bjx টাকে এই এক্সপ্রেশনটা দিয়ে সাবস্টিটিউট করা যায়। যদি সাবস্টিটিউট করা হয় দেখতে পাচ্ছ bjx এর পরিবর্তে যদি আমরা এই ভ্যালুটাকে বসিয়ে দিই j+1/3j multiplied by x, তাহলে এই যে বাদ চলে গেল 1/3 g mu b into j+1 into x, এই এক্সপ্রেশনটাকে পেলাম।
ওকে at lower value of x যদি আমরা ম্যাগনেটাইজেশনটাকে দেখি that will be same as that in equation 1.35। এখন প্রশ্নটা হচ্ছে যে কখন এই জিনিসটা সম্ভব, এক্সটা একের থেকে খুব ছোট হবে, এইটা কখন সম্ভব একটু রিকল করে দেখো। এক্স এর যে জেনারেল ডেফিনিশনটা ছিল, এক্স এর জেনারেল ডেফিনিশনটা কি ছিল, সাম জিজে ইনটু মিউ বি মাল্টিপ্লাইড বাই জে বাই কেটি বি, রাইট? বি বা তুমি এর সাথে বি এফেক্টিভ বি প্লাস গামা এম এইটাকে বলতেই পারো। তো এবার এই এক্সপ্রেশনটার দিকে তাকিয়ে দেখো, টিটা যদি খুব লার্জ হয়, টিটা যদি খুব লার্জ হয় মানে হাই টেম্পারেচার বা মডারেট টেম্পারেচারের কথা বলি, সেক্ষেত্রে এক্সটা স্মল, এর পাশাপাশি এক্সটার্নাল ফিল্ডটাও যদি স্মল হয়, এক্সটার্নাল ফিল্ডটাও যদি স্মল হয় তাহলে কি এক্সটা টেন্ডস টু জিরো হবে। অর্থাৎ আমরা এমন একটা সিচুয়েশনের কথা কনসিডার করছি যেখানে তোমার এক্সটার্নালি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডটা ইজ ভেরি উইক, আর যে টেম্পারেচার অফ দি সাবস্টেন্স সেইটা মডারেটলি হাই, তাহলে এক্স এর ভ্যালুটা উইল বি ভেরি স্মল, and under this condition the magnetization is given by this expression। ম্যাগনেটাইজেশনটাকে আমরা এই এক্সপ্রেশনটা দিয়ে দিতে পারি। ইনফ্যাক্ট এই এক্সপ্রেশনটা এক্স এর যে কোনো ভ্যালুর জন্য ট্রু, মানে এক্সটা লোয়ার ভ্যালু, এক্সটা ভ্যালুটা ভেরি স্মল তার জন্য ট্রু, বিটা থাক বা না থাক। যদি এক্সটার্নাল ফিল্ডটাকে আমরা জিরো বলি, এই এক্সপ্রেশনে বিটাকে যদি জিরো বলি, তাহলে এক্স এর এক্সপ্রেশনটা রিডিউসড হয়ে যায় টু হুইচ ফর্ম জিজে ইনটু মিউ বি ইনটু জে বাই কেটি ইনটু গামা এম, এইরকম একটা ফর্মে রিডিউসড হয়ে যায়। সেই ভ্যালুটাকে এখানে বসিয়ে দাও। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ, এই এক্সপ্রেশনটা হচ্ছে তোমার ফর এক্স হোয়েন বি ইকুয়ালস টু জিরো, এইটা হচ্ছে ভ্যালু অফ এক্স হোয়েন বি ইকুয়ালস টু জিরো। এই ভ্যালুটাকে বসিয়ে দেওয়া হলো। এখান থেকে তুমি এমটা বাদ দিয়ে দাও, বোথ সাইডে এমটাকে বাদ দিয়ে দাও, দিয়ে গামার ভ্যালুটা কত সেইটাকে বের করো। হ্যাঁ, একটা সিম্পল অ্যালজেব্রিক এক্সপ্রেশন। যদি গামাটাকে বের করো তাহলে দেখতে পাবে এটা 3kt বাই n ইনটু জি স্কোয়ার মিউ বি স্কোয়ার জে ইনটু জে প্লাস 1। হ্যাঁ, এটাকে আবার আমি রিরাইট করছি অ্যাজ 3kt ইনটু মিউ এফেক্টিভ স্কোয়ার। যেখানে মিউ এফেক্টিভটাকে ডিফাইন করা হয়েছে, এটাকে বেসিক্যালি এফেক্টিভ ম্যাগনেটিক মোমেন্ট বলা হয়। এই এফেক্টিভ ম্যাগনেটিক মোমেন্টটা ইজ ইকুয়াল টু জিজে ল্যান্ডেজি ফ্যাক্টর ইনটু মিউ বি বোর ম্যাগনেটন ইনটু জে প্লাস 1 স্কোয়ার রুট। ঠিক আছে, তাহলে এই যে ডিনোমিনেটরে যে টার্মটা রয়েছে দেখতে পাচ্ছ n ইনটু দিস, এই n ইনটু দিস এইটাকে আমরা তাহলে মিউ এফেক্টিভ স্কোয়ার এরকম ভাবে লিখে ফেলতে পারি। তাহলে ইকুয়েশন 1.36 এ আমরা ইন্টারনাল ফিল্ড কনস্ট্যান্ট বা মলিকিউলার ফিল্ড কনস্ট্যান্ট গামা তার এক্সপ্রেশনটা কেমন হয় সেটা আমরা দেখলাম। গামা ইকুয়ালস টু 3kt বাই n ইনটু মিউ এফেক্টিভ স্কোয়ার হয়েছে। এবার এই যে আমরা কুড়ি টেম্পারেচারটার কথা বলছিলাম, যে কুড়ি টেম্পারেচারের কথা বলছিলাম, এই এক্সপ্রেশনে যদি টি এর জায়গায় থিটা এফ বসিয়ে দেওয়া হয়, ইকুয়েশন 1.36 এ যদি টি এর জায়গায় থিটা এফ বসিয়ে দিই তাহলে কি লিখতে পারি? তাহলে লেখা যেতে পারে গামা ইকুয়ালস টু, এই যে যেটা ছিল সেটাই বেসিক্যালি, টি এর জায়গায় শুধু দেখতে পাচ্ছ থিটা এফটা বসানো রয়েছে, তাহলে থিটা এফটাকে আমরা গামার টার্মে বের করে ফেলতে পারি। হ্যাঁ, কুড়ি টেম্পারেচারটা কত সেটাকে ইন টার্মস অফ গামা বের করে ফেলা যেতে পারে। Full temperature is simply n into mu effective square by 3k multiplied by gamma. নেক্সট, এইটা যেটা ক্যালকুলেশনটা করা হলো সেটা বুঝতেই পারছো এক্সটার্নাল ফিল্ডটাকে জিরো ধরে ক্যালকুলেট করা হলো। এবার ধরে নাও যে দেয়ার ইজ সাম এক্সটার্নাল ফিল্ড এন্ড দ্যাট ফিল্ড ইজ এ উইক ফিল্ড। এই ফিল্ডটা একটা উইক ফিল্ড। আমরা আগে এই x টেন্ডস টু জিরোতে এক্সটা যদি মাচ লেস দেন 1 হয়, তার জন্য এম ভ্যালুটা কত সেটা দেখে এলাম। তার জন্য এম ভ্যালুটা কত ছিল, 1/3 ইন্টু n ইন্টু জিজে ইন্টু মিউ বি জে প্লাস 1 মাল্টিপ্লাইড বাই এক্স এইটাই ছিল। দেখো জাস্ট কত নাম্বার ইকুয়েশন, ইকুয়েশন নাম্বার 1.35। এখানটা আমি আবার যাচ্ছি, এই যে এই জায়গাটায় বোধহয় ছিল ইকুয়েশন 1.35। যদি এক্সটা ভেরি স্মল হয় তাহলে এক্সটা ভেরি স্মল হলে এমটাকে আমরা লিখতে পারি অ্যাজ দিস। এবার এক্সটাকে আগের এক্সপ্রেশনটাই কি করেছিলাম, বি ইকুয়ালস টু জিরোর জন্য যে ভ্যালুটা হয় সেইটা বসিয়েছিলাম, এই ভ্যালুটা বসিয়েছিলাম। এবার আমরা ধরছি যে বিটা জিরো নয়, হ্যাঁ, দেয়ার ইজ সাম এক্সটার্নাল ফিল্ড, তাহলে এই গামা এম এর পরিবর্তে এখানে কি হবে, বি প্লাস গামা এম।
এইটুকুই তফাৎ হবে আর কি। হ্যাঁ, দেখো এখানে সেটাই করা হয়েছে বেসিক্যালি। এই যে এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছ, এক্স এর এক্সপ্রেশনটা, হ্যাঁ, ইন প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড এক্স এর যে ভ্যালুটা হয় সেইটাকে বসানো আছে। এইটাকে এবার সিম্পলিফাই করো। সিম্পলিফাই করা বলতে বিশেষ কিছু না। এই যে যেটা বললাম এখানে দেখো, জিজে একটা আছে, একটা আরেকটা জিজে, তাহলে জিজে স্কোয়ার, মিউ বি একটা আছে, এখানে মিউ বি একটা আছে, মিউ বি স্কোয়ার, এখানে একটা জে আছে, একটা জে প্লাস ওয়ান রয়েছে। তাহলে জি জে স্কোয়ার মিউ বি স্কোয়ার জে ইন্টু জে প্লাস ওয়ান, সেটাকে আমরা কত লিখলাম, অ্যাজ মিউ এফেক্টিভ স্কোয়ার হয়েছে। এনটা এখানে যেমন ছিল সেটাই আছে, ডিনোমিনেটরে থ্রি থ্রি ছিল, কেটি ছিল, সেইগুলো রয়েছে। আর বি প্লাস গামা এম আগের মতো আনচেঞ্জ রইল। তাহলে এখানে একটা এক্সপ্রেশন পেলাম, যে এক্সপ্রেশনটা কেমন দেখতে, এই এক্সপ্রেশনটা দেখতে সামথিং লাইক দিস। হ্যাঁ, আমি জাস্ট এরকম ভাবে লিখছি জিনিসটাকে, দেখো, এম ইকালস টু সাম এ ইন্টু বি প্লাস এ ইন্টু বি প্লাস গামা এম, যেখানে এটা তোমার ওই এক্সপ্রেশনটা আর কি, যে এন মিউ এফেক্টিভ স্কোয়ার বাই থ্রি কেটি। এবার এই ইকুয়েশনটাকে তুমি সলভ করে ফেলতে পারো, এইটাকে লিখতে পারো অ্যাজ এম ইন্টু ওয়ান মাইনাস এ গামা সমান এ ইন্টু বি, দ্যাট ইজ এম সমান এ বাই ওয়ান মাইনাস এ গামা ইন্টু বি। এবার এই বিটাকে রিপ্লেস করতে পারো, এই যে দেখো এইটা এইটা ইয়োর এ, এইটা হচ্ছে তোমার এ, আর এইখানে যেটা রয়েছে সেটা কি বেসিক্যালি এ বাই, এ বাই গামা নয়, এ ইন্টু গামা, এ বাই গামা নয়, এ ইন্টু গামা, রাইট, এ ইন্টু গামা, মানে গামা ইন্টু এন মিউ এফেক্টিভ স্কোয়ার বাই থ্রি কে। এখানে বিটাকে রিপ্লেস করেছি কিভাবে, মিউ এম ইন্টু এইচ দিয়ে রিপ্লেস করেছি, হয়েছে। তাহলে এম আর এইচ কে আমরা ডিলেট করে ফেলতে পারলাম। উপরে যে যেটা রয়েছে সেটা বেসিক্যালি একটা কনস্ট্যান্ট, যেটা কিন্তু মেটেরিয়ালের প্রপার্টি। দেখো এনটা হচ্ছে নাম্বার অফ অ্যাটমস বা নাম্বার অফ অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট পার ইউনিট ভলিউম। মিউ এফেক্টিভটা হচ্ছে ওই পার্টিকুলার মেটেরিয়ালটার অ্যাটমগুলোর মধ্যে এফেক্টিভ ম্যাগনেটিক মোমেন্ট কত। তাহলে এই যে জিনিসটা, এটা বেসিক্যালি প্রপার্টি অফ দি মেটেরিয়াল। ঠিক একই রকম ভাবে ডিনোমিনেটর টি মাইনাস সামথিং যেটা আছে, এই সামথিংটাও ডিপেন্ডেন্ট অন মেটেরিয়াল। এটা একটা কনস্ট্যান্ট কিছু ভ্যালু, এটাকে আমরা সাম থিটা দিয়ে রিপ্লেস করলাম। So ultimately we have m equals to c by t minus theta into h, m equals to c by t minus theta into h। তাহলে m টা দেখতে পাচ্ছ h এর সাথে প্রপোর্শনাল, এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে কি আমরা সাসেপ্টিবিলিটি বলে এসেছি। আমরা দেখে এসেছি যে m একটা লিনিয়ার ম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে m equals to chi m into h, তাহলে chi m এর ভ্যালুটা ইজ গিভেন বাই c মাইনাস t into theta। এই রিলেশনটা কি বলা হয়, কুরি-ভাইস ল অফ ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। এখানে যে থিটা ভ্যালুটাকে ডিফাইন করা হয়েছে সেটা কে অনেক সময় প্যারাম্যাগনেটিক কুড়ি টেম্পারেচার বলা হয় দুটো। আর আগে যে আমরা থিটা এফটা বলেছিলাম, ওই এম ভার্সাস এক্স এই গ্রাফ থেকে যে টেম্পারেচারটা বলেছিলাম, সেটা বেসিক্যালি ফেরোম্যাগনেটিক কুড়ি টেম্পারেচার। দুটোর মধ্যে স্লাইট ডিফারেন্স রয়েছে, বা অনেক সময় এরকম ভাবে জিনিসটাকে দেখা হয়, ওয়ান বাই কাই এইটাকে যদি আমরা প্লট করি এজ এ ফাংশন অফ টেম্পারেচার। ওয়ান বাই কাই কেন করছি বুঝতে পারছো, তার কারণ না হলে তোমার জিনিসটা ডাইভার্জ করে যাবে। ওয়ান বাই কাই যদি করো তাহলে কি হবে, এটা টি মাইনাস থিটা বাই সি হবে। তো এখানে কাট থেকে আমরা বুঝতে পারি আর কি, এই গ্রাফটাকে যদি এক্সট্রাপোলেট করা হয় সেটা এই থিটা টেম্পারেচারে ইন্টারসেক্ট করে। আর যদি আমরা ওই গ্রাফটাকে একদম এ থেকে শুরু করি, মানে গ্রাফটাকে যদি যেমন ভাবে আসছিল সেরকম ভাবে যদি গ্রাফের নেচারটা দেখা হয়, তাহলে এটা থিটা এফ এই টেম্পারেচারে কাট করে। এক থিটা এফটাকে ফেরোম্যাগনেটিক কুড়ি টেম্পারেচার বলা হয়, আর থিটাটাকে প্যারাম্যাগনেটিক কুড়ি টেম্পারেচার বলা হয়। দুটোর মধ্যে দুটো মোটামুটি ভাবে একই জিনিস, কিন্তু স্লাইট কিছুটা ডিফারেন্স পাওয়া যায়। কতগুলো এক্সাম্পল ডেকারের বই থেকে নেওয়া হয়েছে। আয়রনের জন্য থিটা এফ এর ভ্যালুটা 1043 কেলভিন, হোয়াইট থিটা ভ্যালুটা 1093 কেলভিন। তারপর তোমার কোবাল্টের ক্ষেত্রে কি হয়, কোবাল্টের ক্ষেত্রে এই টেম্পারেচারটা ফেরোম্যাগনেটিক কুড়ি টেম্পারেচার, থিটা এফ মানে ফেরোম্যাগনেটিক কুড়ি টেম্পারেচার, এটা 1393 কেলভিন। হোয়াইট মানে প্যারাম্যাগনেটিক কুড়ি টেম্পারেচারটা ইজ অ্যারাউন্ড 1428 কেলভিন। There is a slight difference, theta is slightly higher than theta f। ফেরোম্যাগনেটিক কুড়ি টেম্পারেচারের থেকে প্যারাম্যাগনেটিক কুড়ি টেম্পারেচারটা কিছুটা বড়। এই
হ্যাঁ, এখানটায় কোনো ডিসকাশন? কুরি ভাইস ল যেটা বললাম ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের ক্ষেত্রে, এখানে কোনো কিছু ডিসকাশন আছে, কোথাও বুঝতে অসুবিধা হয়েছে বা একবার বলতে হবে এরকম কিছু পয়েন্ট? স্যার 1/কাই ভার্সেস টি প্লট করা হয়েছে কেন? 1/কাই প্লট করা হয়েছে তার কারণ তুমি যদি কাইটা প্লট করতে সেটা তো ডাইভার্জিং নেচারের হয়ে যেত, তাই না? সেখান থেকে কনক্লুসিভ কিছু পেতে না। দেখো টেম্পারেচার টিটা টিটা যদি থিটার দিকে অ্যাপ্রোচ করে তাহলে কি কাইটা তোমার ডাইভার্জিং নেচারের হয়ে যাবে, এটা রেসিপ্রোকাল হয়ে যাবে। যদি 1/কাই প্লট করো, 1/কাই প্লট করার সুবিধাটা হচ্ছে এটা, 1/কাই যদি প্লট করো তাহলে কি হবে, এটা 1/সি ইন্টু টি মাইনাস থিটা, এটা সাম সর্ট অফ একটা লিনিয়ার গ্রাফ পাবে আর কি, সাম সর্ট অফ লিনিয়ার গ্রাফ পাবে। 1/কাই এর সাথে যদি টেম্পারেচারটাকে প্লট করো এটা লিনিয়ার গ্রাফ হবে, কিন্তু প্র্যাকটিক্যালি এক্সপেরিমেন্টালি দেখা যায় যে এই রিজিয়নে হায়ার টেম্পারেচারের গ্রাফটা লিনিয়ার, কিন্তু খুব লোয়ার টেম্পারেচার, এই ভুল বললাম দাদা, নাকি না ঠিকই 1/কাই বলছি, তো 1/কাই বলছি, হায়ার টেম্পারেচারে গ্রাফটা লিনিয়ার, কিন্তু লোয়ার টেম্পারেচারে যখন আসছো সেখানে কিন্তু তোমার এই নন লিনিয়ারিটি থাকছে, লোয়ার টেম্পারেচারে জিনিসটা নন লিনিয়ার থাকছে। এটাই মানে এই টেম্পারেচার অ্যাক্সিসের সাথে কার্ভটা থেকে তোমার বোঝানো সহজ, যে কোনটা থিটা আর কোনটা থিটা এ, প্যারাম্যাগনেটিক আর ফেরোম্যাগনেটিক কুড়ি টেম্পারেচারের মধ্যে ডিস্টিংশনটা এই গ্রাফটা থেকে করাটা সহজ আর কি। সেই জন্য এই রেসিপ্রোকাল নিয়ে জিনিসটাকে প্লট করা আছে। ঠিক আছে। হ্যাঁ স্যার। আর স্যার ফেরোম্যাগনেটিক 20 পয়েন্ট মানে স্যার যে পয়েন্টের পরে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা হ্যাঁ প্যারালাল কনভার্ট হচ্ছে। হ্যাঁ, মেটেরিয়ালটা ফেরোম্যাগনেটিক থাকছে না, মানে এই 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 দুটোকে না মানে এরকম ভাবে ডিস্টিংগুইশ করাটা ডিফিকাল্ট। আমি যে জন্যই বললাম, বা ইনফ্যাক্ট দেখবে ডেকার্ভের কথাটা লেখা আছে, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন, প্র্যাকটিক্যালি দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন থিটা এফ অ্যান্ড থিটা, কিন্তু এদের নিউমেরিক্যাল একটা মানে ভ্যালু গুলো কিছুটা ডিফার করে আর কি, অর্থাৎ তুমি ম্যাক্রোস্কোপিক প্রপার্টি দেখে ডিস্টিংগুইশ করতে পারবে না ঠিক এক্স্যাক্টলি কোন টেম্পারেচারে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স থেকে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সে কনভার্সন হচ্ছে। তোমাদের গতবারে যখন আমি ফেজ ট্রানজিশন পড়াই থার্মোডাইনামিক্সে, তুমি সেমিস্টার 3 ক্লাস করেছিলে? সেমিস্টার 3 ক্লাস করেছিলে থার্মোডাইনামিক্স এর ক্লাস? বাকিরা যারা করেছো তারা যদি একটু মনে করার চেষ্টা করো, আমরা যখন ফেজ ট্রানজিশন করি সেখানে ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন, সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন এইগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। তো এই ফেরোম্যাগনেটিক থেকে প্যারাম্যাগনেটিকে যে ট্রানজিশন সেটা ইজ অ্যান এক্সাম্পল অফ সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন। সুতরাং ম্যাক্রোস্কোপিক ভিউ পয়েন্ট থেকে খুব ক্লিয়ারলি বলে দেওয়া সম্ভব নয় শার্পলি যে কোন ঠিক কোন টেম্পারেচারটাতে এই ট্রানজিশনটা হয়েছে। এটা একটা সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন, এটাই আর কি। তারপর আর হ্যাঁ ওকে, তারপরে এরপর স্যার তাহলে প্যারাম্যাগনেটিক 20 হ্যাঁ পয়েন্ট বলো বলো, মানে 20 পয়েন্ট প্যারাম্যাগনেটিক 20 পয়েন্ট। মানে দুটোর ইন্টারপ্রিটেশনটা একই আর কি, যে তোমার ফেরোম্যাগনেটিক থেকে এতে ট্রানজিশন হচ্ছে। তো এবার দুটোকে যদি তুমি ডিস্টিংগুইশ করতে চাও তাহলে এরকম ভাবে বলতে পারো আর কি, থিটা এফটা হচ্ছে সেই টেম্পারেচারটা, এই এই যে তোমার কুরি ভাইস ল, এই কুরি ভাইস লটা থেকেই বলতে পারো, কুরি ভাইস ল অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি কাই ইজ প্রপোর্শনাল টু 1/টি মাইনাস থিটা, এই থিটাটাকে আমরা প্যারাম্যাগনেটিক কুড়ি টেম্পারেচার বলবো। এবার যদি 1/কাই ভার্সাস টেম্পারেচার প্লট করি, এক্সপেরিমেন্টালি দেখা যায় যে তোমার 1/কাইটা জিরো হচ্ছে, 1/কাইটা জিরো হচ্ছে বা জিরোর কাছাকাছি আসছে এট এ টেম্পারেচার হুইচ ইজ স্মলার দেন থিটা। তো এই টেম্পারেচারটাকে ফেরোম্যাগনেটিক কুড়ি টেম্পারেচার বলা হয়। থিটার থেকে লোয়ার টেম্পারেচারে 1/কাইটা জিরো হচ্ছে, বাট অ্যাকর্ডিং টু কুরি ভাইস ল দেখতে পাচ্ছ যে থিটা টেম্পারেচারই 1/কাইটা জিরো হওয়া উচিত। তো এই থিটাটাকে আমরা প্যারাম্যাগনেটিক কুড়ি টেম্পারেচার বলি, আর থিটা এফটাকে ফেরোম্যাগনেটিক কুড়ি টেম্পারেচার বলি। ঠিক আছে, বলো কিছু প্রশ্ন থাকলে বলো। সৌতিক?
হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ আর আর ক্লিয়ার হলো কি বললাম? হ্যাঁ আচ্ছা, এবার পরের টপিকে যাওয়া যাক। কম্পারিজন অফ ভাইস থিওরি উইথ দি এক্সপেরিমেন্ট। আমরা এই যে কুরি ভাইস লটা দেখলাম, এই থিওরির সাথে বা ভাইস যে মলিকুলার থিওরি, এইটার সাথে এক্সপেরিমেন্টের একটা কম্পারিজন। আমরা এখানে বেসিক্যালি টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন এইটাকে স্টাডি করব। হ্যাঁ, টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন এই জিনিসটাকে স্টাডি করব। আমরা দেখেছি অ্যাট এনি টেম্পারেচার, মানে টেম্পারেচারের যে ব্যাপারটা সেটা তো বেসিক্যালি ওই এক্স যে প্যারামিটার সেইটা দিয়ে স্কেলড হচ্ছে, তাই না? টেম্পারেচারের যে এটা ডিপেন্ডেন্সটা সেটা বেসিক্যালি এক্স প্যারামিটারটা দ্বারাই স্কেলড হচ্ছে। একটু যদি মনে করার চেষ্টা করো, দেখো তোমার ম্যাগনেটাইজেশনের জেনারেল এক্সপ্রেশনটা বারবার যেটা লিখছি সেটা কি ছিল? এন ইন্টু জিজে ইন্টু মিউ বি ইন্টু জে ইন্টু বিজে এক্স, এই জিনিসটা ছিল। যেখানে এক্স সমান কত? এক্স সমান সাম জিজে ইন্টু মিউ বি জে বাই কেটি ইন্টু বি প্লাস গামা এম। তো আমি এখানে স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন যতক্ষণ বলছি, স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন বললেই আমি এক্সটার্নাল ফিল্ডটাকে জিরো করে রাখবো। ওকে, এখন এই এক্সপ্রেশনটার দিকে তাকাও। ধরো তোমার টেম্পারেচারটা ইজ ভেরি স্মল। টেম্পারেচারটা যদি খুব ছোট হয়, মানে টিটার যদি টেন্স টু জিরো হয়, হোয়াট ডাজ ইট ইমপ্লাই? ইট ইমপ্লাইজ এক্স টেন্স টু ইনফিনিটি। এক্স টেন্স টু ইনফিনিটি, এক্স টেন্স টু ইনফিনিটি, এই কথার অর্থ কি? বিজে এক্স ভ্যালুটা কত? বিজেএক্স ভ্যালুটা টেন্ডস টু 1, বিলুয়া ফাংশনের ভ্যালুটা কত হয়? 1 এর সাথে সমান হয়। তাহলে এই কন্ডিশনে আমরা যে ম্যাগনেটাইজেশনটা পাবো সেইটার ভ্যালু কত হবে? এন ইন্টু জিজে ইন্টু মিউ বি ইন্টু জে, এইটার সাথে সমান হবে। এইটা যে কোয়ান্টিটিটা দেখছো এটাই তো বেসিক্যালি তোমার এক একটা অ্যাটমের ম্যাগনেটিক মোমেন্ট। এই যে কোয়ান্টিটিটা এটা বেসিক্যালি এক একটা অ্যাটমের ম্যাগনেটিক মোমেন্ট। হ্যাঁ, এক একটা অ্যাটমের ম্যাগনেটিক মোমেন্ট। স্যাম্পেলের মধ্যে যদি তোমার n সংখ্যক অ্যাটমস থাকে পার ইউনিট ভলিউম, তাহলে দেখতে পাচ্ছ ম্যাগনেটাইজেশনটা n ইনটু দিস ম্যাগনেটিক মোমেন্ট এইটার সাথে সমান। অর্থাৎ এক্সটেন্স টু ইনফিনিটি এই কন্ডিশনটা যখন রিচড হচ্ছে, এক্সটেন্স টু ইনফিনিটি এই কন্ডিশনটা যখন রিচড হচ্ছে, সেই অবস্থায় সমস্ত ম্যাগনেটিক মোমেন্ট গুলো তোমার ইউনিডিরেকশনাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এক্স টেন্স টু ইনফিনিটি বা টি টেন্স টু জিরো এই কন্ডিশনে সমস্ত ম্যাগনেটিক মোমেন্ট গুলোই অ্যালাইন্ড হয়ে যাচ্ছে, একটা নির্দিষ্ট দিকে ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে। এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা কি আমরা বলবো যে স্যাচুরেশন ম্যাগনেটাইজেশন? তাহলে এই স্যাচুরেশন ম্যাগনেটাইজেশনটা কখন অ্যাচিভড হয়? যদি তোমার টেম্পারেচারটা জিরো হয়। স্যাচুরেশন ম্যাগনেটাইজেশনটা, আমি স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশনের কথাই বলছি, স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশনটা কখন স্যাচুরেটেড হয়ে যায়? at a temperature which is close to জিরো, অলমোস্ট জিরো টেম্পারেচারে জিনিসটা তোমার ম্যাগনেটাইজেশনটা স্যাচুরেটেড হয়ে যায়। এবার এইটা তো জেনারেল এক্সপ্রেশন, এই জিনিসটা জেনারেল এক্সপ্রেশন ছিল। এখানে যেহেতু তোমার রিলেশনটা যে কোনো এক্স ভ্যালুর জন্য হোল্ড করে, অর্থাৎ যে কোনো টেম্পারেচারের জন্য হোল্ড করে, তাহলে বাম দিকে যে এমটা রয়েছে সেই এমটাকে আমরা বলতে পারি ম্যাগনেটাইজেশন, স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন at any temperature t, spontaneous magnetization at any temperature t, whereas ডান দিকে যে জিনিসটা রয়েছে সেটাকে আমি বলতে পারি m0, স্যাচুরেশন ম্যাগনেটাইজেশন at 0 কেলভিন মাল্টিপ্লাইড বাই দি ব্রিলুয়া ফাংশন। অর্থাৎ এই দুটো রেশিওকে আমরা এই এক্সপ্রেশনটা দিয়ে রিরাইট করে ফেলতে পারি। হ্যাঁ, mt বাই m0 সমান bjx। আমি আবার বলছি, এখানে স্যাচুরেশন মানে স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন, সেই স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশনের স্যাচুরেশন ভ্যালু, স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশনের স্যাচুরেশন ভ্যালু, তার রেসপেক্টে যদি আমরা অ্যাট এনি টেম্পারেচার স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশনটাকে রিপ্রেজেন্ট করি, অর্থাৎ এমটি বাই এম0 এটাকে যদি রিপ্রেজেন্ট করি, তাহলে তার ভ্যালুটা হয় বিজে এক্স, যেখানে এক্স ইকালস টু জিজে মিউ বি জে বাই কেটি ইন্টু গামা এম।
হয়েছে। এইটা একটা রিলেশন। আরেকটা রিলেশন যেটা আমরা অলরেডি দেখে এসেছি, কোন ইকুয়েশনটাতে ছিল, দেখো এখানে লেখা আছে নিশ্চয়ই, ইকুয়েশন 1.33 তে লেখা ছিল এরকম ধরনের একটা রিলেশন। দেখো আমরা পেয়ে এসেছি m ইকুয়ালস টু সাম এক্স কে টি বাই গামা ইন্টু জি জে ইন্টু মিউ বি ইন্টু জে, এইরকম একটা রিলেশন আমরা পেয়ে এসেছি। ওকে, এইটা কি তোমার তাহলে ম্যাগনেটাইজেশন অ্যাট এনি টেম্পারেচার টি, যে কোনো টেম্পারেচারে এই ম্যাগনেটাইজেশন, সেইটা তাহলে দেখতে পাচ্ছ যে এমটি, এটি বেসিক্যালি কি এমটি এর ভ্যালু, এখানে যে এমটা লেখা হয়েছে সেটা অ্যাট এনি টেম্পারেচার স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশনের ভ্যালু। এবার তাহলে যদি আমরা এমটি বাই এম জিরো করি, এম জিরোটা আরেকবার রিকল করো, এম অফ জিরো এটা কত বললাম, এম অফ জিরো হচ্ছে এন ইন্টু জিজে ইন্টু মিউ বি ইন্টু জে। এবার এই দুটো রেশিও যদি আমরা বের করি, এই এক্স কে টি বাই গামা জি মিউ বি জে, এইটাকে বেসিক্যালি কি এন জি জে মিউ বি ইন্টু জে এইটা দিয়ে ডিভাইড করে দিতে হবে। সেই জন্যই তোমার ডিনোমিনেটরে দেখছো জি স্কোয়ার মিউ বি স্কোয়ার জে স্কোয়ার এই টার্মগুলো অ্যাপিয়ার করছে। এরপর যদি আমরা থিটা এফ এর ফেরোম্যাগনেটিক কুড়ি টেম্পারেচারে যে এক্সপ্রেশনটা পেয়েছিলাম সেটাকে ফার্দার রিপ্লেস করি, দেখতে পাবে ইকুয়েশনটাকে রিকল করেই বলা আছে ইকুয়েশন 1.37 এ যে ফেরোম্যাগনেটিক কুড়ি টেম্পারেচারে এক্সপ্রেশনটা পেয়েছিলাম সেইটা দিয়ে যদি রিপ্লেস করি তাহলে এইরকম কিছু একটা হবে। হ্যাঁ, এবার তাহলে এই দুটো এক্সপ্রেশনের দিকে তাকাও। একটা এক্সপ্রেশন কি, একটা এক্সপ্রেশন হচ্ছে আগে যেটা লিখেছি এম টি বাই এম জিরো, এইটা সমান ব্রিলুয়া ফাংশন। আরেকটা রিলেশন এখানে কি দেখতে পাচ্ছ, আরেকটা রিলেশন দেখতে পাচ্ছ এম টি বাই এম জিরো, এইটা সমান সাম এক্স ইন্টু জে প্লাস ওয়ান বাই থ্রি জে টি বাই থিটা। একটা সার্টেন টেম্পারেচারে আমরা এই ইকুয়েশনটাকে এক্স এর ফাংশন হিসাবে প্লট করতে পারি, একই রকম ভাবে ওই সার্টেন টেম্পারেচারে এই দ্বিতীয় রিলেশনটাকেও টেম্পারেচারের ফাংশন হিসাবে প্লট করতে পারি, যে প্লটটা তোমাদের অলরেডি দেখানো হয়েছে মনে করে দেখো, আমি কিন্তু অলরেডি প্লটটা বলেছি। এই এক্স এর ফাংশন হিসাবে যদি আগে যদিও তোমার এমটি ভেরিয়েশনটা কি দেখানো হয়েছিল, একই ব্যাপার, এম জিরোটা তো কনস্ট্যান্ট, এমটি বাই এম জিরো জিনিসটা এরকম হবে। এটা কি তোমার প্রথম ইকুয়েশনটার প্লট, ব্রিলুয়া ফাংশনের ভেরিয়েশনটাকে দেখানো হয়েছে। অন দি আদার হ্যান্ড আমি যদি দ্বিতীয় ইকুয়েশনটাকে প্লট করতাম তাহলে এরকম ধরনের একটা প্লট হতো এট এ সার্টেন টেম্পারেচার। এই যে ইন্টারসেকশন পয়েন্ট, এই ইন্টারসেকশন পয়েন্ট থেকে আমরা এম ভ্যালুটা ক্যালকুলেট করে ফেলতে পারতাম এট এনি টেম্পারেচার হুইচ ইজ স্মলার দেন দি ফেরোম্যাগনেটিক কুড়ি টেম্পারেচার। আমি যদি আরো একটা টেম্পারেচারে ক্যালকুলেট করতে চাইতাম তাহলে আমাকে আরেকটা করতে হতো, আরেকটা ডিফারেন্ট টেম্পারেচারে বের করতে হতো, এটা ধরো টি ওয়ান, আরেকটা ডিফারেন্ট টেম্পারেচারে আমি সিমিলার একটা প্লট ড্র করতে পারতাম। সেই টেম্পারেচারটা অবশ্যই কুড়ি টেম্পারেচারের থেকে কম। এখান থেকে যেটা দেখতে পাচ্ছ টি টুটা ইজ স্মলার দেন টি ওয়ান, রাইট? এরকম ডিফারেন্ট টেম্পারেচারে এই দুটো প্লট করে আমরা এক একটা টেম্পারেচারে স্যাচুরেশন ম্যাগনেটাইজেশন কত সেইটা বের করে ফেলতে পারি। অর্থাৎ ওই স্যাচুরেশন ম্যাগনেটাইজেশনের টপিকটা যখন বলছিলাম সেখান থেকে সেখানে যেভাবে গ্রাফগুলোকে প্লট করা হয়েছিল ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন পয়েন্ট অফ ইন্টারসেকশন থেকে অ্যাট এনি টেম্পারেচার তোমার ম্যাগনেটাইজেশনটা কত সেটাকে বের করে ফেলতে পারি। এবার এই ম্যাগনেটাইজেশনটাকে, যে ম্যাগনেটাইজেশন গুলো আমরা পেয়েছি, হ্যাঁ ধরো তোমার একটা সার্টেন টেম্পারেচারে এম ভ্যালুটা কত হয় সেইটা পেয়েছি, আরেকটা টেম্পারেচারে ম্যাগনেটাইজেশন কত হয় সেইটা পেয়েছি, এরকম ডিফারেন্ট টেম্পারেচারে আমরা ম্যাগনেটাইজেশন গুলোকে বের করেছি। এবার অ্যাজ এ ফাংশন অফ টি বা টি বাই থিটা এফ, যদি আমরা এটাকে প্লট করি তাহলে দেখতে পাবো যে এইরকম ধরনের কতগুলো প্লট হচ্ছে। প্রথম যে প্লটটা সেটা করেসপন্ডস টু জে ইকালস টু হাফ, পরের যে প্লটটা সেটা করেসপন্ডিং টু জে ইকালস টু ওয়ান, এরকম ভাবে জে ইকালস টু টু, জে ইকালস টু থ্রি এর জন্য যদি প্লট করি, জে ইকালস টু ইনফিনিটির জন্য যদি প্লট করি তাহলে এইরকম হবে। এখন এক্সপেরিমেন্টালি আমরা যদি এই স্যাচুরেশন ম্যাগনেটাইজেশনটাকে মাপি এবং টেম্পারেচার বাই থিটা এফ এর ফাংশন হিসাবে যদি প্লট করা হয় স্যাচুরেশন ম্যাগনেটাইজেশনকে, তাহলে এই ডেটা পয়েন্টগুলো পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছ এই ডেটা পয়েন্টগুলো পাওয়া যায়। কেমন? এখান থেকে পরিষ্কার যে তাহলে থিওরিটিক্যাল গ্রাফ
এইটা এক্সপেরিমেন্টাল রেজাল্টের সাথে কনসিস্টেন্ট। কখন? ফর জে ইকুয়ালস টু হাফ অনলি। যেটা যদি হাফের সাথে সমান হয় তবেই কিন্তু এক্সপেরিমেন্টাল রেজাল্ট গুলো এই থিওরিটিক্যাল যে সিমুলেশন, থিওরিটিক্যাল যে গ্রাফ সেইটার সাথে কনসিস্টেন্ট হয়। তাহলে এখান থেকে আমরা করতে পারি, কনক্লুড করতে পারি যে ম্যাগনেটাইজেশনটা এসেনশিয়ালি অ্যাসোসিয়েটেড উইথ ইলেকট্রন স্পিন। জে ইকুয়ালস টু হাফ মানে কি, এখানে ইলেকট্রনের যে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম সেখানে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের কোনো কন্ট্রিবিউশন নেই। আগেই বলা হয়েছে জে সমান এল প্লাস এস, জে সমান এল প্লাস এস, কাজেই এসটা তো অলওয়েজ হাফ, সিঙ্গেল ইলেকট্রনের জন্য এসটা অলওয়েজ হাফ, তাহলে এলটা কি বেসিক্যালি জিরো। মানে দেখতে পাচ্ছ যে ম্যাগনেটিক মোমেন্ট বা ম্যাগনেটাইজেশন এইটা এসেনশিয়ালি অ্যাসোসিয়েটেড উইথ ইলেকট্রন স্পিনস রাদার দেন উইথ দি অরবিটাল মোমেন্টাম অফ দি ইলেকট্রনস। আরেকটা ইউনিফর্ম ফিচার আমরা এই গ্রাফটা থেকে দেখতে পাচ্ছি, যখন mt বাই m0 এই রেশিওটাকে অ্যাজ এ ফাংশন অফ t বাই থিটা এ প্লট করা হচ্ছে, এর মধ্যে কিন্তু মেটেরিয়ালের কোনো সিগনেচার থাকছে না, মেটেরিয়ালটার কোনো সিগনেচার থাকছে না। অর্থাৎ আমি আয়রনের জন্য যদি এই প্লটটা করি, জে ইকুয়ালস টু হাফের জন্য যেমন গ্রাফ পাবো, নিকেলের জন্য যদি আমরা এই গ্রাফটা প্লট করি ফর জে ইকুয়ালস টু হাফ, একদম একই রকম গ্রাফ পাবো। ইন দ্যাট সেন্স দিস ইজ কল্ড, দিস ইজ দি ইউনিভার্সাল ফিচার অফ দি কার্ভ। সেই জন্য এই কার্ভটাকে আমরা ইউনিভার্সাল কার্ভ বলে থাকি। ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দি নেচার অফ দি মেটেরিয়াল, it only depends on the value of j। বলো কোনো প্রশ্ন থাকলে। এটা খুব ইম্পর্টেন্ট একটা আইডিয়া, এই গ্রাফটা প্লট করতে বলে তার পাশাপাশি তোমার এর যে ইউনিভার্সাল ফিচার সেইটা এক্সপ্লেন করতে বলে। কোথাও ডাউট থাকলে বলো। স্যার গ্রাফটা আরেকবার একটু রিপিট করবেন, এই এম বাই এম নট বা মানে এম টিটা কিভাবে পেয়েছি সেটা বুঝতে পারলে কি? আমাকে যদি এমটি বের করতে হয় at any টেম্পারেচার, যদি ম্যাগনেটাইজেশন বের করতে হয়, এই যে এখানে আমি যে গ্রাফটা বললাম, এই যে গ্রাফটা বলেছি দেখতে পাচ্ছ, এইরকম একটা গ্রাফ ড্র করতে হবে আর কি। হ্যাঁ, সেই গ্রাফ থেকে আমরা বলে দিতে পারি, এই যে এখানে পয়েন্ট অফ ইন্টারসেকশনটা দেখতে পাচ্ছ, এই পয়েন্ট অফ ইন্টারসেকশন থেকে তুমি বলে দিতে পারো যে তোমার এট এ সার্টেন টেম্পারেচার ম্যাগনেটাইজেশন ভ্যালুটা কত, স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশনটা কত এট এ সার্টেন টেম্পারেচার, সেইটা বলে দিতে পারো। এটাই তো, এরকম ভাবে তুমি এমটিটাকে বের করলে। এবার এম জিরোটা তো কনস্ট্যান্ট, তোমার এম জিরোটা কি দেখতে পাচ্ছ, এম জিরোটা তো বেসিক্যালি তোমার এই যে যেটা লিখলাম, এম জিরোটা হচ্ছে এই যে এক্সপ্রেশনটা এন ইন্টু জি ইন্টু মিউ বি ইন্টু জে। তাহলে দেখতে পাচ্ছ যে এম জিরো ভ্যালুটা কিন্তু তোমার এই জে এর উপরে ডিপেন্ড করছে, তাই না? তো এমটি বাই এম জিরো এই রেশিওটাকে, এমটি বাই এম জিরো এই রেশিওটাকে যদি এরপর টি বাই থিটা এফ এর ফাংশন হিসাবে প্লট করা হয়, mt বাই এম জিরোটাকে যদি টি বাই থিটা এফ এর ফাংশন হিসাবে প্লট করা হয়, তাহলে দেখতে পাবো যে সেটা শুধুমাত্র জে এর উপরেই ডিপেন্ড করে। কোন মেটেরিয়ালটা নিয়েছি সেই মেটেরিয়ালটার কোনো সিগনেচার নেই। mt বাই এম জিরো, mt বাই এম জিরো জিনিসটাকে লেখা যাক, mt বাই এম জিরো ভার্সাস টি বাই থিটা এফ, এই প্লটটা যখন করছো না, এখানে এটা দেখানো যায় যে এই রিলেশনটার মধ্যে কোনো রকম এন ডিপেন্ডেন্স নেই, শুধুমাত্র জে ডিপেন্ডেন্সই রয়েছে। এন ডিপেন্ডেন্স নেই এই কথার অর্থ কি, নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট ভলিউম এইটা কি তার উপরে ডিপেন্ড করে না, এইটা শুধুমাত্র ডিপেন্ড করে যে জে ভ্যালুটা কেমন। হ্যাঁ, যে ভ্যালুটা কেমন তার উপরেই ডিপেন্ড করে। তাহলে আয়রনের জন্যই করি, নিকেলের জন্যই করি, কোবাল্টের জন্যই করি, তার উপরে জিনিসটা ডিপেন্ড করবে না। জে ইকালস টু হাফ, আয়রনের জন্য যা হবে নিকেলের জন্য তাই হবে, কোবাল্টের জন্য একই রকম হবে। জে ইকালস টু 1, আয়রনের জন্য যা, নিকেলের জন্য যা, কোবাল্টের জন্যও তাই। সেই জন্যই এই কার্ভটাকে ইউনিভার্সাল কার্ভ বলা হচ্ছে, এটা মেটেরিয়ালের উপরে ডিপেন্ড করে না। ওকে, হ্যাঁ স্যার। আর কোনো কোয়েশ্চেন কারো?
এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং আরেকটা সিগনিফিক্যান্স এখানে বুঝতে পারছো যে তোমার এটা বেসিক্যালি বোঝাচ্ছে যে যদি আমরা এক্সপেরিমেন্টাল রেজাল্ট গুলোকে দেখাই এই একই গ্রাফে, এক্সপেরিমেন্টাল রেজাল্ট গুলো কিন্তু তোমার ওই জে ইকুয়ালস টু হাফ তার করেসপন্ডিং যে কার্ভটা সেটার সাথেই বেস্ট ফিট করে। তাহলে এখান থেকে আমরা কনক্লুড করতে পারি যে তোমার ম্যাগনেটাইজেশন ইন এ ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স ইজ এসেনশিয়ালি অ্যাসোসিয়েটেড উইথ ইলেকট্রন স্পিনস rather than its orbital momentum. Okay, next, last topic, domain theory, ফেরোম্যাগনেটিক ডোমেইনস। আমরা ফেরোম্যাগনেটিক ডোমেইনস এই কথাটা বেশ কয়েকবার বলেছি। সেটা কি বেসিক্যালি আরেকটু ডিটেলে ডিসকাস করা, যেখান থেকে আমরা এই হিস্টেরিসিস কার্ভটাকে ডিসকাস করতে পারবো আর কি। অ্যাট লো টেম্পারেচার, পার্টিকুলারলি যদি আমরা 20 টেম্পারেচারের থেকে অনেকটা নিচে থাকি, অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্টস ইন এ ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল আর অ্যালাইনড when looked at microscopic scale. আমরা যদি মাইক্রোস্কোপিক স্কেলে দেখি তাহলে দেখতে পাবো যে 20 টেম্পারেচারের অনেক নিচের টেম্পারেচারে এই অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট গুলো ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের মধ্যে অ্যালাইন্ড থাকে। এখন যদি আমরা এই স্পেসিমেনটাকে অ্যাজ এ হোল দেখি, মাইক্রোস্কোপিক স্কেল থেকে নয়, হ্যাঁ, মানে ডোমেন স্ট্রাকচারের দিক থেকে নয় আর কি, যদি ম্যাক্রোস্কোপিক ভিউ পয়েন্ট থেকে দেখি তাহলে দেখবো যে মেটেরিয়ালটার মধ্যে কিন্তু স্যাচুরেশন ম্যাগনেটাইজেশনটা রিচড হয়নি ইন অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ফিল্ড। ইন অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ফিল্ড ম্যাক্রোস্কোপিক ভিউ পয়েন্ট থেকে যদি দেখি আমরা মেটেরিয়ালটার মধ্যে একটা বড় ভলিউম যদি নিই, সেই বড় ভলিউমটার মধ্যে কিন্তু আমরা দেখবো যে নেট কোনো রকম ম্যাগনেটাইজেশন নেই। তো ভাইস এক্সপ্লেন দিস ফেনোমেনন, তফাৎটা বুঝতে পারলে যে মাইক্রোস্কোপিক ভিউ পয়েন্ট থেকে যখন দেখছি সেখানে দেখতে পাচ্ছি যে ম্যাগনেটাইজেশন আছে, অনেকগুলো ম্যাগনেটিক মোমেন্টস অ্যালাইনড আছে প্যারালালি। অন দি আদার হ্যান্ড যখন আমি ম্যাক্রোস্কোপিক ভিউ পয়েন্ট থেকে দেখছি, একটা লার্জার এরিয়া অফ দি স্যাম্পেলকে যখন স্টাডি করছি সেখানে দেখতে পাচ্ছি যে মেটেরিয়ালটার মধ্যে নেট কোনো রকম ম্যাগনেটাইজেশন নেই। তো এই জিনিসটা কি ভাইস এক্সপ্লেন করেছিলেন যে অ্যাকচুয়াল স্পেসিমেন ইজ কম্পোজড অফ এ নাম্বার অফ স্মল রিজিয়নস হুইচ হি কল্ড দি ডোমেইনস। হ্যাঁ, যে তোমার ওই স্পেসিমেনটার মধ্যে লার্জ মেটেরিয়ালটার মধ্যে এরকম অনেকগুলো স্মল রিজিয়নস রয়েছে, এই স্মল রিজিয়ন গুলোই হচ্ছে ডোমেন। এই এক একটা ডোমেনের মধ্যে স্যাচুরেশন ম্যাগনেটাইজেশন এক্সিস্ট করে, এক একটা ডোমেনের মধ্যে অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্টস গুলো একই দিকে অ্যালাইন্ড থাকে। এবার এই ডিরেকশন অফ লোকাল ম্যাগনেটাইজেশন অফ ডিফারেন্ট ডোমেইনস নিড নট নেসেসারিলি বি প্যারালাল। একটা ডোমেনের ম্যাগনেটিক মোমেন্ট তার পাশের ডোমেনের ম্যাগনেটিক মোমেন্টের সাথে প্যারালাল নাও হতে পারে। এইরকমই একটা স্কিমেটিক দেখো আমরা এই ডায়াগ্রামটাতে দেখিয়েছি। প্রথম যে ডায়াগ্রাম যেটাকে এ দিয়ে মার্ক করা রয়েছে এই জায়গাটাতে দেখানো হয়েছে। যেটা বলছিলাম, আমি যদি একটা মাইক্রোস্কোপিক ভিউ পয়েন্ট কনসিডার করি, সে এই রিজিয়নটা দেখি, আমি দেখবো যে এখানে কিন্তু একটা ম্যাগনেটাইজেশন রয়েছে। অন দি আদার হ্যান্ড আমি যখন একটা ম্যাক্রোস্কোপিক ভিউ পয়েন্ট দেখছি, একটা লার্জার এরিয়া অফ দি স্যাম্পেলকে দেখছি, সেখানে দেখছি মেটেরিয়ালটার মধ্যে কোনো রকম ম্যাগনেটাইজেশন নেই। তো এই জিনিসটা কি ভাইস এক্সপ্লেন করেছিলেন এরকম ভাবে যে ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্সের মধ্যে এইরকম ছোট ছোট রিজিয়ন রয়েছে যেগুলোকে ডোমেন বলা হয়। এক একটা ডোমেনের মধ্যে এরকম স্যাচুরেশন ম্যাগনেটাইজেশন এক্সিস্ট করে। এই যে ডোমেনটা দেখতে পাচ্ছ এখানে তোমার সমস্ত ম্যাগনেটিক মোমেন্ট গুলো অ্যালাইন প্যারালাল। এই যে ডোমেনটা দেখতে পাচ্ছ এখানে সমস্ত ম্যাগনেটিক মোমেন্ট গুলো অ্যালাইন প্যারালাল। এই ডোমেনের সমস্ত ম্যাগনেটিক মোমেন্ট প্যারালালি ওরিয়েন্টেড, এই ডোমেনের সমস্ত ম্যাগনেটিক মোমেন্ট প্যারালালি ওরিয়েন্টেড। অর্থাৎ এই ডোমেনটার এই পার্টিকুলার ডিরেকশনে একটা ম্যাগনেটাইজেশন রয়েছে, এই ডোমেনটার এই ডিরেকশনে একটা পার্টিকুলার ম্যাগনেটাইজেশন রয়েছে, এন্ড সো অন। অর্থাৎ একটা ডোমেনের ম্যাগনেটাইজেশন আর তার পাশের ডোমেনের ম্যাগনেটাইজেশন নিড নট নেসেসারিলি টু বি প্যারালাল when the material external magnetic field। এই জন্যই মেটেরিয়ালটাকে আমরা আনম্যাগনেটাইজড মেটেরিয়ালের কথা কনসিডার করছি। ইন অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড এই ডোমেনগুলোর ম্যাগনেটিক মোমেন্ট গুলো র্যান্ডমলি ওরিয়েন্টেড। হোয়াট হ্যাপেন্স when such a material is placed in a magnetic field? মেটেরিয়ালটাকে যদি আমরা একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে বসাই তাহলে কি হবে, তাহলে রেজাল্ট্যান্ট ম্যাগনেটিক মোমেন্ট অফ দি স্পেসিমেন সেইটা ইনক্রিজ করবে।
মেটেরিয়ালটার মধ্যে একটা নেট ম্যাগনেটাইজেশন ডেভেলপড হবে। কেমন? সেইটা দুটো ইন্ডিপেন্ডেন্ট প্রসেসে হতে পারে। এক্সটার্নাল ফিল্ডের মধ্যে যখন ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্সটাকে বসানো হচ্ছে, দুটো ইন্ডিপেন্ডেন্ট প্রসেসের থ্রুতে মেটেরিয়ালটার মধ্যে ম্যাগনেটাইজেশনটা ডেভেলপড হয়। কি কি সেই প্রসেসগুলো? একটা হচ্ছে বাই ইনক্রিজ ইন দি ভলিউম অফ দি ডোমেইনস which are favorably oriented with respect to the applied field at the expense of unfavorably oriented domains। হ্যাঁ, খুব কঠিন লাগছে হয়তো কথাটা, তবে অতটাই কঠিন নয়। যেটা বললাম যে এক্সটার্নাল ফিল্ডের মধ্যে যদি বসানো হয় তাহলে মেটেরিয়ালটার মধ্যে ম্যাগনেটাইজেশনটা ডেভেলপড হবে, মেটেরিয়ালের ম্যাক্রোস্কোপিক ভলিউমে ম্যাগনেটাইজেশনটা বাড়তে থাকবে। এই যে ইনক্রিজ ইন ম্যাগনেটাইজেশন, এইটা দুটো ইন্ডিপেন্ডেন্ট প্রসেসে হয়। প্রথম যে প্রসেসটা বললাম সেই প্রসেসটাকে আমি আবার রিপিট করছি। প্রথম প্রসেসটায় কি হয়? ভলিউম অফ দ্য ডোমেইনস হুইচ আর ফেভারেবলি ওরিয়েন্টেড উইথ রেসপেক্ট টু দি অ্যাপ্লাইড ফিল্ড, এইটা বাড়তে থাকে at the cost of unfavorably oriented domains। দেখো এটাকে বোঝার চেষ্টা করো, এই প্রথম দ্বিতীয় মাঝে যে ফিগারটা দেওয়া রয়েছে সেটাই। হ্যাঁ, এইটা সিচুয়েশনটা তোমার যেটা দেখালাম সেটা কি আনম্যাগনেটাইজড কেস। এবার তুমি একটা এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করেছো, হ্যাঁ, সে এই ডিরেকশনে তুমি একটা এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করেছো, দেখতে পাচ্ছ এই ডোমেনের যে ম্যাগনেটাইজেশনটা সেটা কি ইন ফেভার অফ দি এক্সটার্নালি অ্যাপ্লাইড ফিল্ড, হোয়ারএজ এই যে ডোমেনটা, এই ডোমেনের ম্যাগনেটাইজেশনটা কিন্তু তোমার আনফেভারেবল। তাহলে এক্ষেত্রে কি হবে? ফেভারেবল যে ডোমেনটা, হ্যাঁ, সেই ফেভারেবল ডোমেনটা কিন্তু ভলিউমটা বাড়তে থাকবে। অন দি আদার হ্যান্ড যেটা আনফেভারেবল তার যে ভলিউম সেইটা কমতে থাকবে। সেই জন্যই বলা হলো যে এমন একটা প্রসেস যে প্রসেসে ভলিউম অফ দি ডোমেইনস হুইচ আর ফেভারেবলি ওরিয়েন্টেড উইথ রেসপেক্ট টু দি অ্যাপ্লাইড ফিল্ড, এইটা ইনক্রিজ করবে at the cost of unfavorably oriented domains। এইটা একটা প্রসেস। কেমন? আরেকটা প্রসেস কি? আরেকটা প্রসেসকে এই সি পরের ফিগারটাতে দেখানো হয়েছে। এই প্রসেসটাই কি হবে? এই প্রসেসে রোটেশন অফ দি ডোমেইনস উইল টেক প্লেস by rotation of the directions of magnetization towards the direction of the field। যে ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাপ্লাই করা হয়েছে, দেখো এইটা এক্সটার্নাল ফিল্ড, আরেক রকমের প্রসেসে ম্যাগনেটাইজেশনটা গ্রো করতে পারে। সেটা কি রকম? এইটা তো তোমার ফেভার ডিরেকশনে ছিলই, এটা এটা তোমার প্যারালাল ডিরেকশনে ছিলই, এটা ফার্দার রোটেট করার প্রশ্নই নেই, এটা একেবারে অ্যান্টি প্যারালাল ছিল, এটারও রোটেশনের কথা বলছি না। কিন্তু ওই যে দুটো ডোমেন ছিল উপরে আর নিচে, যে দুটো ডোমেন, সেইগুলো দেখো কিরকম ভাবে ওরিয়েন্টেড হয়েছে, এরকম একটা ডিরেকশনে, এরকম একটা ডিরেকশনে। তাতে করে সুবিধাটা কি হলো? আমি উপরের যে এটা সেটাকে দুটো কম্পোনেন্টে ভাগ করে নিতে পারি, নিচে যেটা দেখানো হয়েছে সেটাকেও দুটো কম্পোনেন্টে ভাগ করে নিতে পারি। ক্লিয়ার? তাহলে কি দেখা যাচ্ছে যে এই ডিরেকশন আর এই ডিরেকশন এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এই যে ডোমেন তার একটা নেট কম্পোনেন্ট এই ডিরেকশনে এক্সিস্ট করছে, এই যে ডোমেন তার একটা নেট ম্যাগনেটিক মোমেন্ট এই ডিরেকশনে এক্সিস্ট করছে। অর্থাৎ এফেক্টিভলি এই ম্যাক্রোস্কোপিক ভলিউমটার মধ্যে নেট ম্যাগনেটাইজেশনটা ডেভেলপ হচ্ছে। এখানে যদি আমরা চারটে ম্যাগনেটিক মোমেন্টকে ভেক্টরিয়ালি সাম করতাম, চারটে রিজিয়নে যে চারটে ভেক্টরকে দেখানো হয়েছে এদেরকে যদি ভেক্টরিয়ালি সাম করতাম এটা জিরো হতো। এই রিজিয়নে যদি সামটা আমরা করতাম, এইটার এইটাকে সাম করলে জিরো হয়ে যেত, কিন্তু এইটা তো বড় এর থেকে, কাজেই সাম করলে কি একটা নন ভ্যানিশিং ভ্যালু থাকতো। আর এইখানে যেটা দেখতে পাচ্ছ, এইখানে এইটা আর এইটাকে সাম করলে জিরো হবে, কিন্তু এইটা আর এইটাকে সাম করলে একটা নন ভ্যানিশিং কম্পোনেন্ট ইন দি ডিরেকশন অফ দি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপিয়ার করবে। তাহলে একটা ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্সের ক্ষেত্রে লোকাল ম্যাগনেটাইজেশন রয়েছে, লোকাল রিজিয়নে ম্যাগনেটাইজেশন রয়েছে। ইন অ্যাবসেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড এই লোকাল ম্যাগনেটাইজেশন গুলো র্যান্ডমলি ওরিয়েন্টেড, যেজন্য মেটেরিয়ালটার মধ্যে নেট কোনো ম্যাগনেটিক মোমেন্ট নেই। যখন এক্সটার্নাল ফিল্ডের মধ্যে বসাচ্ছ তখন দুটো ইন্ডিপেন্ডেন্ট প্রসেসের থ্রুতে মেটেরিয়ালটার মধ্যে ম্যাগনেটাইজেশনটা গ্রো আপ করছে। একটা প্রসেস হচ্ছে ইনক্রিজ ইন দি ভলিউম অফ দি ডোমেইনস which are favorably oriented with respect to the applied field, এইটা একটা প্রসেস। আর আরেকটা প্রসেস হচ্ছে যে তোমার রোটেশন অফ দি ডিরেকশন অফ ম্যাগনেটাইজেশন টুয়ার্ড দি ডিরেকশন অফ দি ফিল্ড। এই হচ্ছে দুটো প্রসেস, যে দুটো প্রসেসে ম্যাগনেটাইজেশনটা গ্রো আপ করছে। বলো, কোনো প্রশ্ন আছে?
আগের দিনকে যারা জিজ্ঞাসা করছিলে ডোমেন স্ট্রাকচারটা নিয়ে, ডোমেনের রোটেশন বা ডোমেনের বাউন্ডারি ডিসপ্লেসমেন্ট, আমি যে প্রথম প্রসেসটা বললাম, এই প্রসেসটাকে বলা হয় বাউন্ডারি ডিসপ্লেসমেন্ট। দেখো ডোমেনের যে বাউন্ডারি সেটা কিন্তু ডিসপ্লেসড হয়ে গেছে, আর এইটা হচ্ছে রোটেশন অফ দি ডোমেন। একটা হচ্ছে বাউন্ডারি ডিসপ্লেসমেন্ট আর একটা হচ্ছে ডোমেন রোটেশন, এই দুটো প্রসেস। ঠিক আছে, ম্যাগনেটাইজেশন বাই দি প্রসেস অফ ডোমেইন বাউন্ডারি ডিসপ্লেসমেন্ট ইজ জেনারেলি অবজার্ভড ইন উইক ম্যাগনেটিক ফিল্ড। এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা যদি উইক হয় তাহলে এরকম বাউন্ডারি ডিসপ্লেসমেন্ট প্রসেসটা ফেভার হয় অ্যাজ কম্পেয়ার টু ডোমেইন রোটেশন। On the other hand, if we consider a strong magnetic field, in that case magnetization proceeds by the process of domain rotation. যত এক্সটার্নাল ফিল্ডটা বাড়তে থাকবে এই ডোমেইন রোটেশনটা তত বাড়ে আর কি। লোয়ার ম্যাগনেটিক ফিল্ড, উইকার ম্যাগনেটিক ফিল্ডের জন্য এই বাউন্ডারি ডিসপ্লেসমেন্টটা হয়। এখানে সেই ম্যাগনেটাইজেশন কার্ভটাকে দেখানো হয়েছে। হ্যাঁ, ধরো আমি এই জায়গাটা থেকে শুরু করছি আর কি, এই জায়গাটা থেকে শুরু করছি, এইখান থেকে যদি শুরু করি, মানে এই পয়েন্টটা হচ্ছে সেই পয়েন্ট যেখানে তোমার এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা জিরো, ম্যাগনেটাইজেশনটা জিরো। এবার আমি এক্সটার্নাল ফিল্ডটাকে স্লোলি বাড়াতে থাকলাম, যেহেতু ভেরি উইক ম্যাগনেটিক ফিল্ড, কাজেই এখানে ম্যাগনেটাইজেশনটা ডেভেলপড হচ্ছে বাই দি প্রসেস অফ বাউন্ডারি ডিসপ্লেসমেন্ট। তো এই ভেরি উইক ম্যাগনেটিক ফিল্ডের জন্য বাউন্ডারি ডিসপ্লেসমেন্টের একটা রিভার্সেবল ফিচার থাকে, অর্থাৎ আমি যদি কোনো একটা স্টেজ থেকে যদি এইচটাকে রিমুভ করতাম তাহলে মেটেরিয়ালটা তার আগে আবার আগের যে ম্যাগনেটাইজেশন সেই জায়গাটাতে ফিরে যেত। অ্যাবাভ এ সার্টেন এক্সটার্নাল ফিল্ড দেয়ার অকার্স বাউন্ডারি ডিসপ্লেসমেন্ট, বাট দিস ইজ অফ ইরিভার্সিবল নেচার। মডারেট ম্যাগনেটিক ফিল্ডে বাউন্ডারি যে ডিসপ্লেসমেন্ট হয় সেই বাউন্ডারি ডিসপ্লেসমেন্টটা ইরিভার্সিবল নেচারের। এখানে কিন্তু কোনো একটা স্টেজ থেকে যদি আমি এক্সটার্নাল ফিল্ডটাকে রিডিউস করতাম তাহলে ম্যাগনেটাইজেশনটা একদম তার আগের জায়গাতে ফিরে যেত না। এরপর যদি আমরা আরো হায়ার ম্যাগনেটিক ফিল্ডে যাই সেক্ষেত্রে কি হবে, এই ডোমেন রোটেশন হবে। ডোমেন রোটেশনের জন্য মেটেরিয়ালটার মধ্যে স্ট্রং ম্যাগনেটাইজেশন ডেভেলপড হবে এবং আলটিমেটলি মেটেরিয়ালটা এই স্যাচুরেশন ম্যাগনেটাইজেশন রিচ করবে। এটাই। এরপর তোমরা জানো হিস্টেরিসিস লুপটা, এটার মধ্যে আমি আর যাব না, জাস্ট যদি এরপর থেকে আমরা কমতে থাকি, এই দুটো প্রসেসই ইরিভার্সিবল, ম্যাগনেটাইজেশন রোটেশন আর ইরিভার্সিবল বাউন্ডারি ডিসপ্লেসমেন্ট, দুটো প্রসেসই ইরিভার্সিবল। কাজে এখান থেকে যদি আমরা এটাকে কমাতে থাকি তাহলে কি হবে, এরকম ধরনের একটা হিস্টেরিসিস লুপ ফরমেশন হবে। ঠিক আছে, মাছ বেটার এরকম ধরনের একটা হিস্টেরিসিস লুপ পাবো আর কি। এই হিস্টেরিসিস লুপটা কেন হচ্ছে, হিস্টেরিসিস লুপটা হচ্ছে বিকজ অফ দি ইরিভার্সিবল নেচার অফ ডোমেইন রোটেশন এন্ড বাউন্ডারি ডিসপ্লেসমেন্ট। এবং তোমরা দেখে এসেছো যে হিস্টেরিসিস লসের জন্য, হিস্টেরিসিস কার্ভ টেস্ট করার জন্য একটা এনার্জি লস হয়। এটাই হচ্ছে থিওরি অফ ফেরোম্যাগনেটিজম। এবার কোনো প্রশ্ন থাকলে বলো।